বেলা ১২টা। সকালবেলায় শীত শীত ছিল, তবে বেলা বাড়তেই বাতাসের গতি যেন দক্ষিণ দিক থেকে বইতে শুরু করেছে। মোবাইলে বাজতে থাকা অ্যালার্মের শব্দে নাক কুঁচকে নেয় আরাধ্য। এক হাত হাতড়ে মোবাইল খুঁজে কোনো মতে বন্ধ করে সেই শব্দ। উল্টো ঘুরে মাথার উপর এক বালিশ রাখে। মাথা তার নিচে রেখেই আবারও ঘুমে ডুব দিতে চাইছে। তবে তাহার হলো কই। মিনিট পাঁচেকের মধ্যে আবারও বেজে উঠল তেজরা অ্যালার্ম। অ্যালার্ম তো নয়, যেন পুলিশের গাড়ির সাইরেন। পুরো ঘর কাঁপিয়ে তুলছে ওটা। রাগে রি রি করছে আরাধ্যের শরীর। মাথা হতে বালিশ সরিয়ে বিছানায় অযত্নে পড়ে থাকা ফোনের দিকে তাকায় সে। এখনও কাঁপছে। কোনো কথা ছাড়াই এক হাতে তুলে ঠিক দেয়াল বরাবর ছুঁড়ে ফেলে ওটাকে। মুহূর্তেই যেন দুই টুকরো হয়ে যায় ফোন। এইসব ফালতু যান্ত্রিক জিনিস কোন নটির ছেলে বানিয়েছে রে? পুরো ডিস্টার্ব। ঘুম আর হলো কই। ঝিমাতে ঝিমাতে ঘুম ছেড়ে উঠে বসে সে। সময় কতটা দেখার আর বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। বিছানার একপাশে কাঠের পাশিতে রাখা তোয়ালে তুলে নেয় কাঁধে। দুহাতে দুপাশ হতে মাথায় দুটো বাড়ি মারে। আহ! হালকা ব্যথা অনুভব হলেও পর মুহূর্তেই ঘুম যেন ঘরের জানলা দিয়ে পালিয়ে যায়। আরাধ্য উঠে দাঁড়ায়, পা বাড়ায় ওয়াশরুমের দিকে। লম্বা সময় গোসল দিয়ে বেরিয়ে আসে সে। ঘরের ড্রেসিংয়ের সামনে এসে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে থাকে। খালি গায়ে ফোঁটা ফোঁটা পানি বুক বেয়ে ধীরে ধীরে নিচে পড়ছে। চুলগুলো মোছা হতেই ভেজা তোয়ালে ছুঁড়ে মারে বিছানার উপর আরাধ্য। এলোমেলো চুলগুলো দু একবার হাত দিয়ে বেক ব্রাশ করে নিয়ে হাতে তুলে নেয় পছন্দের পারফিউম। ওটাকে গায়ে কয়েকবার স্প্রে করেই রেখে দেয়। এবার এগিয়ে যায় কাবার্ডের দিকে। পছন্দসই ঘি রঙের একটা শার্ট হাতে বের করে জড়িয়ে নেয় গায়ে। ট্রাউজারের সাথে শার্ট খুব বাজে এক কম্বিনেশন। তাতে আরাধ্যের কি? সে কি কারো ধার ধারে নাকি? পুরো তৈরি হওয়া শেষ। সে আর দেরি না করে দ্রুত বেরিয়ে যায় ঘর ছেড়ে। রাতে মাল চড়ে গিয়েছিল। ঘরে কিভাবে পৌঁছে গেছে এখন সে কথা মনেও নেই তার। গান গাইছে সে আর হাঁটছে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক ঝোঁচনা ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। সিঁড়ির কাছে আসতেই পথ আটকে দেয় অরুণিমা। গান থেমে যায়। আরাধ্যের চোখ দুটো স্থির হয় সামনে দাঁড়ানো তার মা জননীর উপরে। মুচকি হাসে সে। আট পরে শাড়ি পরিহিতা অরুণিমা মাথায় আঁচল টেনে ছেলের সামনে ঠাঁই দাঁড়ানো। বয়স হলেও চেহারায় নেই তার কোনো ছাপ। গায়ের রংটাও বেশ ফর্সা। ভারী দাম্ভিক এক মহিলা তিনি। আঁচলে ঝুলছে রূপার ব্যাজ ঝুলানো চাবির রিং। আরাধ্য এগিয়ে আসে একদম মায়ের কাছাকাছি। ডান হাতে মাকে ঘুরিয়ে সিঁড়ির দিকে মুখ করায়। অরুণিমা বাধ্য হয়ে ঘোরে সেদিকে। আরাধ্য হাঁটছে মাকে ধরে। এক পা করে সিঁড়ি বেয়ে নামছে তারা। শুনলাম গ্রামের কোন মাইয়ার পিড়িতে ভীষণ মজেছে আমার ছেলে। তারে নাকি নিকা করবার পায়তারা করছে। সিঁড়ির শেষ ধাপ মারিয়ে আরাধ্যের সাথেই নিচে নামে অরুণিমা। মায়ের দিকে ঘুরে কপালে এক আলতো ভালোবাসার পরশ ছুঁয়ে দেয় সে। কিছুটা ঠিক শুনেছেন, তবে আপনার শোনাতে মেল্লা গোলমাল আছে মা জননী। কি ভুল? বিয়ের পায়তারা নয় আম্মা। বিয়ে করবই আগামী 7 দিনের মধ্যে। 7 দিন নয় ছোট নবাব, বিয়ে আইজ হবে। কারো কণ্ঠে দুজনের কথার ব্যাঘাত ঘটে। আরাধ্য তাকায় সদর দরজার দিকে। অরুণিমাও তার ব্যতিক্রম নয়। মাতব্বর এগিয়ে আসছে। মুখে সেই চিরচেনা এক বেককল হাসি। আরাধ্যকে পাশ কাটিয়ে এগিয়ে যায় অরুণিমা। মাতব্বর সাহেব আপনি? আগে গিন্নিমা, ছোট নবাবের বিয়ার খবর নিয়ে আইছি। অন্দরমহলে শোরগোল শুনে নিচে আসলো মানহা। হঠাৎ মাঝ সিঁড়িতেই থেমে যায় তার পা। মায়া রাজি হয়েছে ছোট নবাব, নিকা করবার চাই আপনারে। ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসে আরাধ্য। এগিয়ে গিয়ে গায়ে এলিয়ে বসে ঘরের এক কোণে থাকা বেতের সোফায়। তার দেরি কিসের? আয়োজন শুরু করুন। একটা সমস্যা আছে ছোট নবাব। চট করে সোজা হয়ে বসে আরাধ্য। চোখ দুটো ছোট ছোট করে সন্ধিহান চোখে তাকায় মাতব্বরের দিকে। কি সমস্যা? মায়া কইছে আজ রাইতেই নিকা হইব। আরাধ্য চমকায়। দ্রুত হাত রাখে নিজের বুকে। উফ! বুকে ব্যথা অনুভব হচ্ছে তার। দুহাতে বুক চেপে বড় বড় নিঃশ্বাস টানছে সে। অরুণিমা এগিয়ে আসতে চায় ছেলের দিকে, তবে তার আগেই হাত দিয়ে থামিয়ে দেয় আরাধ্য। মানহা দাঁড়ানো সিঁড়ির উপরে। চোখে পানি চিকচিক করছে তার। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় জমছে মনে।
শক্তিহীন হয়ে এক পা করে নামছে এসে সিঁড়ি দিয়ে। কি বললেন চাচা? চেমড়ি আজকাই বিয়ে করব? আরাধ্যের প্রশ্নে শুষ্ক ঢোক গেলে মাতব্বর কোনো মতে ডানে বামে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। থাক থাক, আর বলিয়েন না। আপাতত আমার হার্ট দুর্বল হয়ে পড়েছে, এত শখ নিতে পারবো না। তাহলে ছোটনবাব বিয়েটা? বুক থেকে হাত সরিয়ে আঙুল কামড়ে ভাব নিয়ে বেশ কিছু সময় পড়ে থাকে আরাধ্য। পূর্ণিমা ছেলের ভাবভঙ্গিতে বেশ বিরক্ত হয়, তবুও যেন দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে থাকে সে। মানহা ধীরে ধীরে এসে দাঁড়ায় অরুণিমার পাশে। সেও হয়তো আরাধ্যের উত্তরের অপেক্ষায়। বেশ অনেক সময় গড়ায়, এখনও নিশ্চুপ আরাধ্য। থেকে থেকে হিসেব কষছে হাতের মাঝে। হবে হবে। সকলের যখন ধৈর্যের সীমানা পার এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই চেঁচিয়ে ওঠে আরাধ্য। ভ্রুতে হালকা ভাঁজ ফেলে ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করে অরুণিমা, কি হবে? এই বউ দিয়েই আমার উন্নতি হবে মা। দেখছো বউ কত হিসাবি, স্বামীর খরচ বাঁচাতে আজকেই বিয়ে করতে রাজি সে। অরুণিমার মুখের কথা গলা অব্দি এসে আটকে যায়। কত কিছুই বলতে চায় সে, তবে আরাধ্য তার কথার থুড়ি পাত্তা দেবে? ফোঁস করে এক নিঃশ্বাস টেনে বলে, এখন কি চাইছো? বিয়ে হবে আম্মা, আমার পাখির কথা মতো আজকেই বিয়ে হবে। ভেবে বলছো? একদম। প্রস্তুতি নেন আপনারা, বৌমা আসবে ঘরে, আমার রানী আসছে। তার বিন্দুমাত্র অযত্ন এই ফারহান ফাইয়াজ আরাধ্য মেনে নেবে না আম্মা। মাতবর চাচা, তোড়জোড় শুরু করুন, পুরো এলাকায় খবর দিন। মাতবর কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে কুর্নিশা নিয়ে স্থান ত্যাগ করেন তিনি। গভীর নিস্তব্ধতা যেন শ্বাস ফেলছে হাসপাতালের করিডোরে। মেইন রোড থেকে বেশ কিছুটা দূরে হাসপাতাল হওয়ায় গাড়ির শব্দ তেমন একটা কানে বাজে না। ৩০২ নম্বর কেবিনে শুয়ে আছে মেঘা। আজ প্রায় ২ দিন হয় ভর্তি করা হয়েছে তাকে। পরিবার বলতে বাপ মা আর ছোট ভাই। শরীর তার পুরোপুরি দুর্বল, মুখে শব্দ নেই, তবে চোখে কি এক অদ্ভুত আতঙ্ক। চোখ বন্ধ করতে চায় না সে, বারবার চমকে উঠছে। তার দায়িত্ব পড়েছে ডাক্তার লুবনার উপর। শহর থেকে এই হাসপাতালে বেশি দিন হয়নি, তার দায়িত্বেই চিকিৎসা হচ্ছে মেঘার। লুবনা ঢাকা মেডিকেল কলেজে হইতে গাইনি বিভাগে পড়ালেখা করছে। এই তো কিছুদিন আগে ইন্টার্নশিপ শেষ হয়েছে মেয়েটার, তারপরেই এই হাসপাতালে জয়েন্ট। অতি তুখর বুদ্ধিমত্তার এক নারী। কেবিনে ঢুকেই মেঘার মেডিকেল রিপোর্ট খুলে দেখে সে। ব্লাড প্রেশার অস্বাভাবিক কম, পালসার অনিয়মিত, চোখের পুতলায় প্রসারিত ভীতি। লুবনার রিপোর্ট দেখে চোখ সরিয়ে তাকায় মেঘার দিকে। শরীরে জোরালো আঘাতের দাগ, ঘাড়ের কাছটায় বেশ কয়েকটা কামড়ের দাগ, একপাশে স্যালাইন ঝুলছে, ঠোঁটে বেশ কিছু জায়গায় কালো হয়ে আছে, চোখের নিচে গাঢ় কালচে দাগ, ঠোঁট কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। লুবনা দু চোখ বুজে নিজেকে কিছুটা শান্ত করে তোলে। ধীর পায়ে এগিয়ে গিয়ে চেয়ার টেনে মেঘার সামনে বসে সে। মেঘার চোখের কোণে হালকা পানি, এক দৃষ্টিতে তাকিয়ে ওপরের ফ্যান ঘোরা দেখছে সে। লুবনা কিছু বলতে নেবে হঠাৎ কেবিনে প্রবেশ করে আসলাম মোল্লা। পরনে পুলিশের ইউনিফর্ম, তার সঙ্গে দুজন কনস্টেবল, সায়েম আর বাদল। দুজনেই অতিরিক্ত সতর্ক ভঙ্গিতে তাকিয়ে আছে চারপাশে। আসলাম গম্ভীর গলায় বলে উঠল, আসতে পারি ডাক্তার? লুবনা বেশ বিরক্ত হয়। ভেতরে প্রবেশ করে তারপর পারমিশন চাইছে। হ্যাঁ, তবে নিজেকে শান্ত রেখেই সৌজন্যের হাসি দিয়ে বলল, জি অফিসার আসুন। কথাটুকু বলে ভিকটিমের স্টেবিলিটি চেক করে সে। আসলাম মোল্লা কিছুটা সামনে এগিয়ে এসে বেশ চিন্তিত কণ্ঠে বলে, ডক্টর, এই মেয়েটির কি অবস্থা? লুবনা ঘাড় ঘুরিয়ে তাকালেন, ঠোঁট শক্ত করে গলা নামিয়ে বললেন, শারীরিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত, মাথার পেছনে ভারী কিছু দিয়ে মারা হয়েছে, তবে এখন স্টেবল আছে। ব্রেন ড্যামেজের সম্ভাবনা আপাতত নেই। আসলাম মোল্লার মুখ কিছুটা ফ্যাকাশ হয়ে যায়। ডাক্তারের হাত থেকে ফাইলটা নিতে নিতে বলল, অপরাধীর আলামত কিছু পেয়েছেন? আঘাতের ধরন দেখে বোঝা যাচ্ছে কোনো এক সময় আত্মরক্ষার চেষ্টা করেছিল মেয়েটা। আর আমাদের কাজ হলো রোগীর চিকিৎসা করা, তদন্ত করা নয় নিশ্চয়ই। তবুও বলে রাখা ভালো, মেয়েটার শরীরে প্রবেশকৃত বীর্য একাধিক পুরুষের, মানে তাকে গণধর্ষণ করা হয়েছে। কি বলেন? রিপোর্টে তো তাই এসেছে। ডাক্তার, আপনি কিছু মনে না করলে আমি একান্তে কিছু সময় ভিকটিমের সাথে কথা বলতে চাইছি। লুবনা কথা বাড়ায় না, আর চোখে একবার মেঘার দিকে তাকিয়ে স্থান ত্যাগ করেন তিনি। আসলাম মোল্লা হাফ ছেড়ে সামনের চেয়ারে গিয়ে বসেন। বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেন তিনি মেয়েটাকে। হাতে রানিং স্যালাইন, আশেপাশে কোনো কিছুতেই যেন খেয়াল নেই তার। এই মেয়ে, তিনি গম্ভীর কণ্ঠে ডাকেন মেঘাকে। তবে সেই ডাক আদেও মেয়েটির কানে গিয়েছে কিনা কে জানে। বেশ কিছু সময় যায়, মেঘার তরফ হতে কোনো উত্তর আসে না। আসলাম মোল্লা হালকা কিছুটা ঝুঁকে এসে আবারও ডাকে, এই মেয়ে, আমাকে শুনছো তুমি? ঘাড়টা কিছুটা কাত করে মেঘা।
আসলামের দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে সে। কিছুটা পিছিয়ে আসে আসলাম। তুমি কি বলবে সেদিন রাতে কি হয়েছিল তোমার সাথে? কারা কারা ছিল? ওর কিছু বলার নাই সাহেব, আমাকে কারো ব্যাপারে কোনো অভিযোগ নাই। দরজার কাছ হতে ভেসে আসছে শব্দ। আসলাম মোল্লা ঘুরে তাকায় দরজার দিকে। একজন বয়স্ক মহিলা মাথায় ঘোমটা টেনে শাড়ির আঁচলে মুখ ঢেকেছেন। তার পাশেই এক বয়স্ক লোক, পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি। তাদের দুজনের মাঝ বরাবর দাঁড়িয়ে 9 কি 10 বছর এক ছেলে। বয়স্ক লোকটি ছোট ছেলেটির হাত ধরে এগিয়ে আসছে বেডের কাছে। আসলাম মোল্লা আন্দাজ করে এরাই মেয়েটার পরিবারের লোক। তবুও সে নিশ্চিত হতে প্রশ্ন করল, কারা আপনারা? আমি মামুন আকন্দ, ওইটা আমার বউ জাহানারা, আর এই যে এইটা আমার পোলা জিহাদ আকন্দ, আর ওই যে বিছানায় শুয়ে আছে ওইটা আমার মাইয়া। কথাগুলো বলেই শুষ্ক ঢোক গেলে মামুন আকন্দ। কিছু সময় নিস্তব্ধ থেকে আবারও বলে, আমাকে কোনো অভিযোগ নাই সাহেব, আমার মাইয়া বাইসা আছে এই অনেক, আমাকে কোনো বিচারের দরকার নাই, সব আমাকে ভাগ্য সাহেব, সব ভাগ্য। আসলাম মোল্লা মনে মনে ভীষণ খুশি হলেও মুখে তার বহিঃপ্রকাশ একদম নেই। তিনি কণ্ঠ গম্ভীর রেখে আরও কড়াভাবে প্রশ্ন করেন, আপনারা কি ভয় পাচ্ছেন? না না সাহেব, ভয় পাইতাম কে রে? আপনাদের কি কেউ ভয় দেখিয়েছে? আর দেখালেও সে কে বলুন, আমরা ব্যবস্থা নিব। মামুন আকন্দ এবারেও সময় নেয়। বেশ খানিক সময় তাকিয়ে থাকে মেয়ের নিস্তেজ মুখের পানে। এদিকে পাশে গুটিসুটি হয়ে আছেন তার স্ত্রী। মেয়ের থেকে চোখ ফিরিয়ে ভেজা ভেজা কণ্ঠে তিনি লোকটিকে বলেন, না না সাহেব, কেউ ভয় দেখায় নাই, আমার মায়ের চরিত্রে দোষ ছিল, তাই এমন হয়েছে, আমরা কোনো কেস করবার চাই না সাহেব। যা বলছেন ভেবে বলছেন আপনারা? পরবর্তীতে আবার কোনো ঝামেলা করবেন না তো? না সাহেব। আসলাম মোল্লা আর কথা বাড়ায় না। মেঘার পরিবারের থেকে বিদায় নিয়ে চলে যান তিনি। এদিকে আরও 2 কেবিনের রাউন্ড দিয়ে মেঘার কেবিন ক্রস করছিলেন লুবনা। হঠাৎ পুলিশ আর মেঘার পরিবারের কথোপকথনে থেমে গিয়েছিল সে। আসলাম মোল্লা বিদায় নিতেই কেবিনে প্রবেশ করলেন তিনি। ছোট বাচ্চা ছেলেটি বাবার হাত ছেড়ে দৌড়ে একদম বেডের কাছে এসে দাঁড়ায়। আপা, ও আপা, তোর কি ভীষণ অসুখ করছে আপা? চোখের কোণ বেয়ে পড়ে মামুন আকন্দের। সাথে শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদছে মেঘার মা। লুবনা এসে দাঁড়ায় ভঙ্গুর মানুষগুলোর কাছাকাছি। আপনাদের কি উচিত ছিল না এই অন্যায়ের প্রতিবাদ করা? আপনার মেয়ের সম্মানহানি হয়েছে, তার বিচার চাওয়া। তা না করে আপনারা কি না? কার কাছে বিচার দিমু? ওই যে পুলিশ দেখছেন, ওরা হইতেছে বড় লোক জন্যে। আমাকে মতো গরিবের জন্য এই সমাজে আইন নাই। আর কইলেন সম্মানের কথা, তাই না? গরিবের তো কোনো ইজ্জত নাই। কেঁদে কেঁদে কথা বলছেন মামুন আকন্দ। কথা বলার ভাষা হারিয়ে ফেলে লুবনা। কিছু সময় স্থির দাঁড়িয়ে থেকে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেঘার মায়ের কাছে। মেয়ের বয়সে এক মেয়েকে পেয়ে ডুকরে কেঁদে ওঠে জাহানারা। আম্মা গো, আমার মায়ের সুস্থ করে দাও আম্মা। ওই জানোয়ারগুলো ছিঁড়ে খাইছে আমার মায়ারে। আল্লাহ গজব ফেলাই না কে অমানুষগুলোর উপর। শক্ত ধাঁচের লুবনাও যেন এই আহাজারিতে ভেঙে পড়তে চাইছে। গলা ধরে আসছে। নিজেকে শান্ত করে হাত রাখে অসহায় মায়ের মাথায়। শান্ত হন চাচি, ভেঙে পড়লে চলবে না। আপনারা ভেঙে পড়লে মেঘার কি হবে বলেন? লুবনাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরেন জাহানারা। ভাঙা গলায় বলে, আমার মায়ার ভীষণ কষ্ট হয়েছে, তাই না আম্মা? আমার সহজ সরল মায়ার এত সর্বনাশ কেন হইল আম্মা? নিশ্চুপ থাকে লুবনা। কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। বেশ গাঢ় এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তর হতে। গোধূলি বেলা। আকাশে লালচে আভা মেখে আছে। সূর্য ঢলে পড়ছে পশ্চিমে। চারপাশে ছড়িয়ে আছে সোনালি এক কোমল আলো। যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস নিয়ে ক্লান্ত দুপুরটাকে বিদায় জানাচ্ছে। হাওয়ায় একটা থমথমে নিস্তব্ধতা। মাঝে মাঝে পাখির ডাকে তা খানিকটা নড়ে ওঠে। গ্রামের মাটির পথ ধুলায় মোড়ানো। তার উপর আলোর ছায়া পড়ে তৈরি করেছে এক স্বপ্নময় দিগন্ত। বারান্দায় পাটি বিছিয়ে বসানো হয়েছে ইফরাকে। পরনে কাঁচা হলুদের কোমল রঙের শাড়ি, লম্বা চুল খোপা করা, মাথায় পাতলা ঘোমটা। মেয়েটি চুপচাপ বসে আছে। উঠানে বসে গ্রামের মা চাচিরা হাতে হলুদ বাড়ছে। তাদের হাসি আর ফিসফাসে উঠানটা গম গম করছে। এই তো সন্ধ্যা পেরোলোই বিয়ে। উঠানে হলুদের গন্ধ, বারান্দায় জমে থাকা মেয়েলি কিচিমের আনন্দ। পাশের বাড়ির আমেনা চাচি এসে ইফরার পাশে বসে, হাত রাখে তার মাথায়। কাল থেকে তুই তো আর আমাদের থাকবি না মা। ইফরা নির্বাক, কোনো উত্তর করে না। ঠিক যেমন অনুভূতি শূন্য হলে মানুষের কোনো কিছুর শখ থাকে না, তেমন এত এত খুশির মাঝেও ইফরার মনের ভেতর কোথাও যেন একটা ভারী মেঘ জমেছে। অকারণে বুকটা ধড়ফড় করছে। চোখ তুলে সূর্যের শেষ আলোটুকুর দিকে তাকায় সে। আলোটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।
এই তো আর কিছু সময়, তারপর সব ফেলে নতুন জীবনে পা পড়বে। তার শৈশব, তার ঘর, তার চেনা সব ছেড়ে পাড়ি জমাবে নতুন ঠিকানায়। এত এত ভাবনার মাঝেই হঠাৎ কানে আসে মা চাচির গাওয়া গ্রাম্য বিয়ের গীত। কাঁধ হেলানি দিয়া নাচ রে গোলাপি, কোল হেলানি দিয়া নাচ রে গোলাপি, গোলাপি মোর দুধের স্বর কেমনে যাবে পরের ঘর, কাঁধ হেলানি দিয়া নাচ রে গোলাপি। গীত বলতে বলতে কুলো হাতে এগিয়ে আসছে ইফরার মা চাচিরা। ধান দুব্বো হলুদের বাটি সব সাজিয়ে রাখা হয় ইফরার সামনে। সর্বপ্রথম গ্রামের বয়োজ্যেষ্ঠরা হলুদ লাগায় ইফরার গায়ে, তারপর একে একে সকলেই লাগায়। দিনের আলো মূর্ছা গিয়েছে, সন্ধ্যার রাতের আগমনী ঘটছে ধীরে ধীরে। করতোয়া নদীর বুকে সূর্য এখন বিদায় নিচ্ছে, তার শেষ আলোর ঝলক নদীর জলে হেলে পড়েছে। এদিকে দিনের বিদায় বার্তা নিয়ে অন্ধকার গিলে নিচ্ছে নদীর পানি। ধীরে ধীরে পানি ঘোলাটে রং কেমন কালোতে পরিণত হতে থাকে। দূরের ফাঁকা স্থানে বেদের তাঁবু চোখে পড়ছে। আজ বুঝি বেদে পাড়ায় অনুষ্ঠানের আয়োজন হয়েছে, গান বাজছে। সময় পেরিয়ে যাচ্ছে, বেশ কয়েকজন যুবক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। বয়স্ক মতন একজন বসে বসে পান চিবোচ্ছে। হঠাৎ কানে ভেসে আসে মাঝির ডাক, মহাজন! আরে মাল আইছে, জলদি হাত লাগান! বলেই দ্রুত পায়ে উঠে দাঁড়ায় রেজা। বয়স কতই বা হবে, 25 কি 26। তার ডাকেই পাখিরাও এগিয়ে যায়। নৌকা টেনে পাড়ে এনে ঘাঁটি দেয়। বয়স্ক মতো লোকটা তখনও বসে পান চিবোচ্ছে। ডান পাশে পানের পিচ ফেলে আঙুল দিয়ে গাল ঠেলে। বাকিরা এক এক করে নৌকো থেকে বাক্স নামাতে থাকে। প্রায় 28টা বাক্স নামানো শেষ হতেই রেজা বাক্স চেকিং করতে হাতে এক ছুরি নিয়ে প্যাকেজিং কাটতে থাকে। বাক্স খোলা হতেই চোখ জোড়া কপালে ওঠে তার। ফাঁকা বাক্স দেখেই গলা শুকিয়ে আসে তার। কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে ডাকতে থাকে, মহাজন! সর্বনাশ হয়ে গেছে, জলদি আহেন! মাত্র একটা পান শেষ করে অপর পানের খিলি মুখে দিতে নিয়েছিল লোকটি, তবে রেজার ডাকে তা আর মুখে দেওয়া হলো না। দ্রুত বসা থেকে উঠে লুঙ্গির গোছা ঠিক করতে করতে উঠে দাঁড়ায় সে। চোখে মুখে ঘোর লেগে আছে। কি হয়েছে রে শালা? তোগো জ্বালায় জীবনটা আমার পুরাই আমবাগান হয়ে গেছে। মাল চেকিং করতেও আমার কিসের প্রয়োজন এত? রোজা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত চোখে তাকায় মহাজনের দিকে। বাক্স ফাঁকা মহাজন, ভেতরে কিছুই নাই। এই হালার পুত, পাতা খাইছস বেটা? মাল থাকবো না রে? বাক্স ভর্তি মাছ আইব মালিকে বইলা দিছে, আর মাছের নিচে আইব রত্ন। উপরবালা সত্যি মহাজন, পুরো বাক্স ফাঁকা, মাছ নাই। চারপাশে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে আসে। যে কয়জন বাক্স নামাচ্ছিল তারা থমকে গিয়ে তাকিয়ে থাকে। করতোয়া নদীর বাতাসটাও যেন হঠাৎ থেমে গেছে। মহাজনের চোখে আগুন ঝরছে। চল শক্ত করেই হ্যাঁচকা টানে সরিয়ে দেয় রেজাকে। এই বান্দির পুত, সর দেই! কথাগুলো বলেই বাক্সের দিকে তাকায় মহাজন। রাগে শরীর রিরি করছে তার। পরনের পাঞ্জাবির বুকের বোতাম খুলে দিয়ে মাথায় হাত বোলাতে থাকে সে। হায় সর্বনাশ! এখন মালিকের কাছে কি জবাব দিব? মালিক তো শেষ কইরা ফেলাইব। মাথায় হাত বুলাতে থাকে তিনি। হঠাৎ তার চোখ গিয়ে মাঝির উপর পড়তেই রেজা গিয়ে চেপে ধরে মাঝির কলার গামছা। হ্যাংলা পাতলা এক লোক, পরনে এক সাদা স্যান্ডো গেঞ্জি, সাথে লুঙ্গি, গলায় ঝুলানো কালো আর সাদা দাগ কাটা এক গামছা। রোজা গিয়ে চেপে ধরতেই হাত জোড় করে মাঝি। কি হয়েছে মহাজন? আমি কি করছি? মহাজন এগিয়ে আসে মাঝির কাছে, শক্ত হাতে চেপে ধরে মাঝির গলা। এই সালা ছোট লোকের বাচ্চা, মাল কই লুকাইছস? মহাজনের মুখ থেকে কয়েক ফোঁটা থুতু ছিটকে পড়ে মাঝির মুখে। শ্বাসনালী ধরে আসছে, দম পাচ্ছে না সে। কাঁপা কাঁপা হাতে মহাজনের হাত ছাড়াতে চায় সে। লাভ হয় না। বেশ কষ্টে গলা হতে বেরিয়ে আসে দুটো লাইন। আমি আমি কিছু জানি না মহাজন। আমি খালি মাল নৌকায় তুলছি আর লগে নিয়ে আইছি। আরও শক্ত হয় মহাজনের হাতের বাঁধন। মালিকের এত টাকার মাল তুই ছাড়া কে সরাইব? জলদি মুখ খোল, নাহলে কাল সকালে তোর লাশ ভাসবো নদীর পানিতে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না মাঝির। নিঃশ্বাস আটকে আসছে, প্রাণ বুঝি যায় যায়। এমন সময় হাতের বাঁধন আলগা করে মহাজন। ছাড়া পেয়েই মহাজনের পায়ে পড়ে যায় মাঝি। কসম খোদার, আমি কিছু জানি না মহাজন। আমি মাল চুরি করি নাই মহাজন। ঝাড়া দিয়ে নিজের পা সরিয়ে নেয় মহাজন। মাঝি ছিটকে পড়ে বালুর উপরে। ক্ষিপ্ত নজরে মাঝিরে ভস্য করছেন তিনি। একদম কাঁদুনি গাইতে আইবি না হাসেম। সব কিছু তোর হেফাজতে আসার কথা, তাই বাক্স ফাঁকা কেড়ে। মাটিতে বসেই কাঁদতে থাকে মাঝি। দু হাত জোড় করে আবারও ফিরে আসে মহাজনের কাছে। বিশ্বাস করেন। এই রে যা, এটার একটা ব্যবস্থা করে জলদি আয়, মালিকের কাছে খবর পৌঁছাতে হইব। আমি যাই। রেজা ঘাড় কাত করে একবার তাকায় মাঝির দিকে, ঠিক তার পর মুহূর্তে তাকায় মহাজনের দিকে। ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, আপনি আহেন মহাজন, আমি এইটারে দেইখা নিতেছি।
এই, আমার নয়া কুড়ালখান কই রে? লই আয়। লুঙ্গির কাছা কিছুটা ঝেড়ে নিয়ে বিদায় নেয় মহাজন। রেজা ঘাটটা ডানে বামে মুচড়ে এগিয়ে যায় মাঝের দিকে। এই বাকেট, আমার নয়া কুড়ালখান নিয়ে আয় রে বাপ। মাঝের একদম কাছাকাছি চলে এসেছে রেজা। বেশি দূরত্ব নেই দুজনের মাঝে। বেশ কিছু সময় স্থির থেকে ডান পাশে হাত বাড়তেই বেশ ধারালো এক কুড়াল এগিয়ে দেয় বাকেট। চাচা। বেশ ঘোর লাগানো এক স্বরে ডেকে ওঠে রেজা। ভয় ছিটিয়ে যায় মাঝে। এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে পড়ে রেজার। আব্বা, আব্বা, আমি এই জীবনে মুখ খুলুম না। আল্লাহর দোহাই লাগে আমারে সাইডা দেও। ঘরে আমার এক যুবতী মায়া আছে, আমার বউ আছে। আমি তাগুনি এই গ্রাম সাইডা যামু বাবা। এই জীবনে আর ভাঙা পড়ার মুখ মারাইতাম না বাপ। মাফ কইরা দেও বাপ। বেশ উচ্চস্বরে হেসে ওঠে রেজা। রাতের কালো আঁধারে চোখ দুটো জল জল করছে তার। হঠাৎ হাসির মাঝে ধারালো কুড়াল ঢুকিয়ে দেয় মাঝির মাথা বরাবর। গগন বিদারে এক চিৎকার ছড়িয়ে পড়ে রাতের শান্ত পরিবেশে। হঠাৎ থেমে যায় বেদেপল্লীর গান। পুরো বেদেপল্লী অন্ধকারে ছেয়ে যায়। বেশ অনেক আগেই প্রাণ ত্যাগ করছে মাঝি। হাতের কুড়াল বাকেটের দিকে এগিয়ে দিয়ে হাত নদীর পানিতে ধুয়ে আসে রেজা। এর মাথা পুঁতে রাখা হোক উত্তরের কাটাবাড়ি জঙ্গলে, আর দেহে পাথর বেঁধে নদীতে ফেলবি। সাবধান, কাজে গাফিলতি হলে পরবর্তী সময় কে হবে বলা মুশকিল। বাকেট স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রেজা এগিয়ে গিয়ে তার শার্টের উপর হাত মোছে। কাজ শেষ কর, আমি চাই। ছোট নবাবের বিয়ার আয়োজন আছে। রাতের প্রায় 9টা। বউ সাজানো হচ্ছে ইফরাকে। লাল টুকটুকে শাড়ি পাঠানো হয়েছে মিরবাড়ির থেকে। সাথে বেশ ভারী ভারী সোনার গহনা। এত গহনা ইফরা কোনো কালেই দেখেনি। কোনো কাল কেন, এ জীবনে সোনা হাতে ছুঁয়ে দেখেনি সে। যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে গহনা বিলাসিতা বইকে। জুথি রাইসার সাথে গ্রামের কিছু মেয়ে মিলে সাজিয়ে দিচ্ছে ইফরাকে। সাজগোজ তার কোনো কালেই ভালো লাগতো না। বেশ সাদামাটা চলা মেয়েটা নাকি আজ এত ভারী সাজে সাজবে। বেনারসিটাও বেশ দামি, কেমন জল জল করে। ইতিমধ্যে শাড়ি পরানো শেষ হয়েছে। ইফরার লম্বা গোছের চুলগুলো বউ খোপা করে তাতে বাড়ির গাছের ফোটা গোলাপের মালা লাগিয়ে দেয় জুথি। বেশ বিরক্ত লাগে ইফরার। এবার পালা গহনা পরানোর। এক একে 5 গহনার বাক্স খোলে রায়সা। স্বর্ণ কেমন ঝিলিক মারছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কি সুন্দর! রায়সা বেশ কিছু সময় তাকিয়ে থেকে এক এক করে সব গহনা পরিয়ে দেয় ইফরার শরীরে। দুটো হার, হাতে চুড়ি, মাথার টিকলি সব পরানো শেষ। হায়, কি সুন্দর লাগছে তোকে শোনাই। রূপ যেন আর এই ভাঙ্গা ঘরে ধরছে না আপা। অবজ্ঞার এক হাসি হাসে ইফরা। একবার আশেপাশে চোখ বুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। যদি ধীর পায়ে এগিয়ে এসে জড়িয়ে নেয় তাকে। আজ থেকে আর দেখা হবে না সই। আচ্ছা, ছোটনবাব কি তোরে পরীক্ষা দিতে দিব না? আরে বিয়ে হইলে কিসের পড়লেখা জুথি আপা? সোনাই আপা অত বড় বাড়ির বউ হইব, তোমার কি মনে হয় মির বাড়ির লোক আপারে পড়াইব? এমনিতেও আমাকে গ্রামের মায়েরা বেশি পড়ে না। মনটারও খারাপ হয়ে যায় জুথির। তার খেলার সাথী, স্কুলের সাথীর আজ বিয়ে। ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে তার। বাইরে শোরগোল উঠেছে, কানে আসছে চাচিদের কথা। এই বর আসছে, বর আসছে, বর আসছে। এই কথা কানে আসতেই এক এক করে ঘর ফাঁকা করে চলে যায় গ্রামের মেয়েরা। পাশে বসে রয় রায়সার জুথি। ইফরার মুখ শুকনো, কেমন অনুভূতি শূন্য লাগছে মেয়েটাকে। জুথি কিছু সময় তাকিয়ে থাকে ইফরার মুখের দিকে। এই জুথি আপা, আপা, বর চলে এসেছে, যাবে না? রায়সার ডাকে ধ্যান ভাঙে জুথির। নিজেকে সামলে নিয়ে তাকায় রায়সার দিকে। চলো না আপা, বর এসেছে। এখানে সোনাই আপাকে তো সাজানো শেষ। আমরা বরং ছোট নবাবকে দেখি চলো। মুচকি হাসে জুথি। রায়সার দিকে তাকিয়ে আদুরে স্বরে বলে, তুই যা, আমি বরং এখানেই আছি। একটুও দেরি করে না রাইসা। একচোটে বেরিয়ে যায় ঘর ছেড়ে। বর এসেছে। একে একে সকলে ভিড় করছে উঠানে। কিছু একটা নিয়ে গসিপ হচ্ছে। রায়সা ভিড় ঠেলে একটু সামনে এসে দাঁড়াতেই চোখ জোড়া কপালে। উঠানে চৌকি পাতানো হয়েছে, তার উপরেই বসানো হয়েছে আরাধ্যকে। চেয়ারম্যান চাচা এসেছেন, তবে তিনি দাঁড়িয়ে কথা বলছেন এক মুন্সি মতন দেখতে লোকের সাথে। সাথে মসজিদের ইমাম সাহেবও আছেন। আব্বাজান তাদের পাশেই দাঁড়ানো। এই দেখ দেখ, ছোট নবাব শার্ট পরে বিয়েতে এসেছে। পাশ থেকে হেমলতার কথা কানে আসতেই চেয়ারম্যানের থেকে নজর সরায় রায়সা। হেমলতা হলো জুথি আপার ছোট বোন, ভীষণ হিংসুটে। এই যে ছোট নবাবের দিকে কেমন নজর দিচ্ছে। ডানে বামে ঠোঁট মোচকায় রায়সা। তবেই ছোট নবাবের এই সাজ একদম পছন্দ হয়নি তার। বিয়েতে বড় পাঞ্জাবি পায়জামা পরে, মুখে রুমাল দিয়ে সেজেগুজে আসে, আর এই মানুষ কিনা কালো রঙের এক শার্ট আর ট্রাউজার পরে এসেছে। আরাধ্যের পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে রায়সার হঠাৎ চোখ আটকে যায় আরাধ্যর হাতের সাদা ব্যান্ডেজে, যার বাইরে এখনও তাজা রক্ত লেগে আছে। নাক সিটকায় রায়সা। ছোট নবাব কি মারামারি করেছে? তাই তার এই সাজ। রায়সার ছোট মাথায় হিসাব কেমন গোলমাল লাগছে। তাহলে বিয়ে পড়ানো শুরু করি, কি বলো ইসমাইল? আপনি যা ভালো মনে করেন চেয়ারম্যান সাহেব।
ইসমাইলের কথায় আনন্দিত হয়ে কাজীকে নিয়ে আরাতের কাছে এসে বসেন চেয়ারম্যান। এমনি ভ্যাবসায় গরম ছুটেছে। শীত পেরিয়ে হালকা গরমের এক আভাস আসছে। সাথে এত মানুষের ভিড়, রাগে মুখ থেকে শখানেক গালাগালি বেরিয়ে আসছে আরাতের। হঠাৎ সকলের মাঝে চেঁচিয়ে উঠেছে, আমার শালিকা কোথায়? এই শালি! ভিমড়ি খেয়ে যায় সকলে। হতভম্ব হয়ে যায় চেয়ারম্যান। রায়সা ভিড়ের মাঝে দাঁড়ানো ছিল। আরাতের ডাক কানে আসতেই কাঁপা কাঁপা পায়ে ভিড় ঠেলে আরাতের দিকে এগিয়ে যেতে থাকে সে। একদম চৌকিতে কাছে এসে শীতল কণ্ঠে বলে, কিছু বলবেন ছোট নবাব? ভ্রু জোড়া কুঁচকে নেয় আরাধ্য, তবে বেশি ঘাটায় না কিছু। বর এসেছে, সেবা যত্ন করবে শালি। এই যে গরমে আমার শরীর ঘামছে, এইটা এখন ঘামার কথা? জলদি বাতাস দাও আমাকে। আরাধ্যের কথা মতো মাথা নাড়িয়ে সায় জানায় রায়সা। দ্রুত গিয়ে ঘর হতে হাত পাখা এনে বাতাস দিতে থাকে আরাধ্যকে। এদিকে হাত পাখার শীতল বাতাস পেয়ে ঠান্ডা হতে থাকে আরাধ্যের শরীর। কি কাজী সাহেব, জলদি বিয়ে পড়ান। আরাধ্যের কথায় কাজী দ্রুত হাত চালাতে থাকে। আশেপাশে মানুষ সবাই নিশ্চুপ। কার সাধ্যে ছোট নবাবকে নিয়ে প্রশ্ন তোলে। বেশ কিছু সময় পর কাজী জিজ্ঞেস করে, চেয়ারম্যান সাহেব, কাবিনটা? আরাধ্য ভ্রু কুচকে তাকায় কাজের দিকে। চেয়ারম্যান কিছু বলতে যাবে, তার আগেই সে বলে ওঠে, আমার জানডা লেখা দেন। জীবন একটা, এই জীবনে বউ একটাই। জীবন থাকলে বউ আমার থাকবই। বেশ বড় বড় দুটো চোখ করে আরাধ্যের দিকে তাকায় কাজী। উঠোনে উপস্থিত সকলের একই অবস্থা। বেশ কিছু সময় নীরবতা থাকার পর কাজী আবারও বলে ওঠে, আসলে ছোট নবাব, কাবিনে টাকা লিখতে হয়, মানে দেনা পাওনা, যেইটা শোধ কইরা বউয়ের নিকট যাইতে হয়। তাহলে 500 লিখুন। সহসায় কাশি ওঠে চেয়ারম্যানের। ইসমাইল শেখ এগিয়ে আসতে নিলে হাত দিয়ে থামিয়ে দেন তিনি। কাশি থামতেই কটমট করতে করতে তাকায় আরাত্তুর দিকে। গ্রামের সবাই মুখ চেপে হাসছে। ওর কথা বাদ দেন কাজী সাহেব, লাখখানিক লেখেন। সম্পূর্ণটা পরিশোধ করেই আমরা বউ নিয়ে রওনা হব। চেয়ারম্যানের কথা মতোই বিয়ের কার্যক্রম শুরু হয়। কাগজে লেখা শেষে তা এগিয়ে দেয় আরাধ্যের দিকে। কাজী হাতের কলম এগিয়ে দিয়ে স্বাক্ষর করতে বলে তাকে। আরাধ্য কথা বাড়ায় না, ভদ্রেশ্বর ছেলের মতন কলম নিয়ে স্বাক্ষর করে সে। এবার ইসলামী শরীয়তে বিয়ে পড়ানোর পালা। এলাকার মসজিদের ইমাম সাহেব এগিয়ে আসেন। আরাধ্যের মুখোমুখি হয়ে বিয়ে পড়ানো শুরু করেন তিনি। সময় এসেছে কবুল বলার। ইমাম সাহেব আরাধ্যের দিকে তাকিয়ে বলে, আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল। চেঁচিয়ে ওঠে আরাধ্য, উত্তেজিত কণ্ঠে বলে, রাজি না থাকলে কি এখানে মুড়ি কিনতে এসেছি? থতমত খেয়ে যায় ইমাম সাহেব। কাঁপা কাঁপা গলায় বলে, আসলে ছোট নবাব। বাকি কথা বলার আগে হাত উঁচিয়ে থামিয়ে দেয় আরাধ্য। বুঝে গেছি কি বলবে। এইটাই তো, যে এভাবে বিয়ে পড়ানো হয়। তা থাক, আমি রাজি বিয়েতে। আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। ইমাম সাহেব ফিসফিস করে বলে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে চারপাশ থেকে ভেসে আসে আলহামদুলিল্লাহ ধ্বনি। এই শালি, হাতে কি জোর নেই? জোরে বাতাস দাও। চমকে ওঠে রাইসা। একটু হাত ঢিলে হয়ে এসেছিল তার, তবে আরাধ্যের ধমকে আবারও সতেজ হয়ে উঠেছে। কাজী সাহেব উঠে দাঁড়ান। হাতের রেজিস্টার খাতা নিয়ে এগিয়ে যায় ইফরার ঘরে। ইফরার কোলে মাথা রেখে কিছু সময় শুয়েছিল যুথি। বন্ধুত্ব জীবনের ইতি ঘটবে ভাবতেই কষ্ট হচ্ছে ভীষণ। ছোট থেকে একসাথে বড় হওয়া, গ্রামের এই মাথা ওই মাথা একসাথে ঘুরে বেড়ানো, বড় বাগান থেকে লুকিয়ে আম চুরি, একে একে সব দিনগুলো হারিয়ে ব্রাক স্কুল পেরিয়ে যখন হাই স্কুলে গণ্ডিতে পা পড়ছে, সেদিন হতেই জীবন যেন নতুন মোড় পেয়ে যায়। দেখতে দেখতে হাই স্কুল জীবন প্রায় শেষের দিকে। এত বছরের চলাফেরায় মেশানো কত স্মৃতি জড়ানো। ইফরা হাত বুলিয়ে দিচ্ছে জ্যোতির মাথায়। এমন সময় ঘরে ঢুকে পড়ে ইফরার মা। জোহরা বেগম দ্রুত তাড়া দেয় মেয়েদের। কাজী সাহেব আর চেয়ারম্যান সাহেব আসতেছে, জলদি প্রস্তুত হতো না। জ্যোতি দ্রুত উঠে যায় ইফরার কোল থেকে। মাথায় ওড়না টেনে বসে তার এক পাশে। এক এক করে কাজী, ইমাম সাহেব, চেয়ারম্যান সকলেই ঘরে প্রবেশ করে। সর্বপ্রথম রেজিস্টার এগিয়ে দেয় কাজী। ইফরা আশেপাশে না তাকিয়ে কলম হাতে তুলে নেয়। কলমের দিকে তাকিয়ে গাঢ় এক দীর্ঘশ্বাস ছাড়ে সে। বেশ কিছুটা সময় নিয়ে রেজিস্টারে স্বাক্ষর করে সে। ইমাম সাহেব এগিয়ে আসেন, বিয়ে পড়ানো শুরু করেন। চোখ ঝাপসা হয়ে আসছে ইফরার। জ্যোতি হাত রাখে তার কাঁধে। ডান হাত তুলে জ্যোতির হাতে হাত রাখে সে। কানে আসছে ইমাম সাহেবের বলা শেষ লাইন, বলো মা কবুল। ছল ছল চোখে মায়ের চোখের দিকে একবার তাকায় ইফরা। মহিলা বেশ খুশি। কষ্টের মাঝেও ঠোঁটে খেলে যায় এক তাচ্ছিলের হাসি। হঠাৎ চোখ চলে যায় ঘরের দরজার দিকে। কাঠের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আরাধ্য। ঠোঁটে গলিয়ে পড়ছে অদ্ভুত এক হাসি। ইফরা তাকিয়ে থাকে আরাধ্যের চোখে। মনের অজান্তে মুখ ফুটে বেরিয়ে আসে, কবুল, কবুল, কবুল। মুচকি এক হাসি দিয়ে দরজা ছেড়ে চলে যায় সে। পুরো ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনি উচ্চারিত হয়। টুপ করে চোখ হতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ইফরার। জীবন নতুন মোড় দিয়েছে তাকে। ভাগ্যের পরিহাস। সময়টা প্রায় মাঝরাতের কাছাকাছি।
ঘনে এসেছে ইফরার বিদায় বেলা। বিয়েবাড়ির সমস্ত নিয়ম শেষে এবার বউ বিদায়ের পালা। আরাধ্য আধশোয়া হয়ে চৌকির উপর বসা। ইফরাকে ধরে ঘর থেকে নিয়ে আসছে জুথি আর রায়সা। তার সামনেই শাড়ির আঁচল টেনে হেঁটে আসছে জহুরা বেগম। মাটির বারান্দা পেরিয়ে মাত্রই উঠানে পা ফেলেছে সে। চারপাশে মানুষ আস্তে আস্তে জায়গা ফাঁকা করে দিচ্ছে বিদায় বেলায়। প্রতিটি মেয়ের কাছেই নিজের বাড়ি ছেড়ে অপর এক বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া ভীষণ কষ্টের। ইফরাকে এনে দাঁড় করানো হয় মাঝ উঠানে। ইসমাইল শেখ এগিয়ে এসে হাতে হাত রাখে তার। বুক কষ্টে ফেটে গেলেও পালন করতে হবে বাবার দায়িত্ব। চোখ জোড়া বারবার ঝাপসা হয়েছে। আমার লক্ষ্মী বাবা, তোমার কাছে ক্ষমা প্রার্থী আম্মা। আমরা দায়িত্ব কখনোই সঠিকভাবে পালন করতে পারিনি। এগিয়ে আসেন জহুরা বেগম। এসে হাত ছাড়ায়। দাঁড়ায় ইসমাইল ইফরার মাঝে খোঁচা মেরে পালায়। হয়েছে, যাওয়ার বেলায় আর এসব কথা বলা লাগে না। মায়া নিজের মতে বিয়েই বসছে, কপালের দোহাই লাগে না। খোঁচাটা বেশ ধারালো, তবে ইফরার মাঝে কোনো অনুভূতি প্রকাশ নেই। উঠানের বাতাসটাও কেমন অশান্ত হয়ে ওঠে। চেয়ারম্যান এগিয়ে আসতে নেবে তার আগেই এক লাফে চৌকি ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। গটগট করে এগিয়ে এসে চেপে ধরে ইফরার হাত। আপনাদের নিয়মকানুন অন্য একদিন হবে। বিয়েটা যেহেতু শেষ হয়েছে, আমি আমার বউ নিয়ে যাচ্ছি। ওদিকে রাত পুরোনোর আগেই সোহাগ রাতের কাজটা তো সারতে হবে নাকি? জীবনের প্রথম সোহাগ রাত কিনা, সাথে কচি বউ। ইস, পুরো জমে ক্ষীর। পুরো গ্রামবাসী লজ্জায় মুখ চেপে হাসছে। কেউ কেউ তো মুখে ওড়না চেপে ধরছে। ছোট নবাবের ছোট কথা স্বভাব সম্পর্কে তাদের অজানা নয়। ইসমাইল শেখ লজ্জায় মাথা নিচু করে রাখে। রায়সা জুথি একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। আরাধ্যের চোখ এড়াতে পারে না হাসি। এই সালি, হাসো কেন? বেশি খুশি লাগলে আধবুড়া চাচা ধরে বিয়ে করিয়ে দিব। আরাধ্যের কথায় চোখ দুটো গোল গোল মার্বেল হয়ে যায় দুজনের, সাথে হাসিও থেমে যায়। চেয়ারম্যান সাহেব এগিয়ে এসে ধমকে ওঠে ছেলেকে। আহ আরাধ্য, কি হচ্ছেটা কি? আপনাকে দাদু বানানোর প্ল্যানিং আব্বাজান। যদিও আমার বউটা এখনো ভীষণ পচি, তবে প্ল্যানিং করে রাখতে সমস্যা নেই। এই যেমন ধরুন, চাঁদনি রাতে বাঁশবাগানের উপরে এক ফালি চাঁদের আলো পড়বে, আমার বিছানায় ফুল ছড়ানো, সাথে চঞ্চলা সুন্দরী এক বউ। বউ বলবে, থাক, তোমার ওই নষ্টা কথা আমরা কেউ শুনতে আগ্রহী নই। ধ্যাত, আব্বাজান কি যে বলেন! এখানে উপস্থিত সকলেই সোহাগরাতের কার্যক্রম সম্পন্ন করা মানুষ, সাথে কিন্তু আপনিও যোগ আছেন। এই যে আমার শালি, সে সবে বাচ্চা, তবে ভবিষ্যতে সেও এ রাতের জ্ঞান নিবে। এসব নষ্টা কথা নয় আব্বাজান, এগুলো হলো বায়োলজিক্যাল কথা। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে চেয়ারম্যান। এই ছেলের সাথে কথা বলা মানে নিজেকে পাগল করা। এই পাগলকে এখান থেকে নিয়ে যেতে পারলে তার সাথে গ্রামবাসীও একটু শান্তি পাবে। চেয়ারম্যান সাহেব এগিয়ে গিয়ে দাঁড়ায় ইসমাইল শেখের কাছে। এবার তবে আমরা আসি ইসমাইল। মাথা নাড়ে ইসমাইল। জোহরা বেগমের দিকে আর চোখে একবার তাকায়। আরাধ্য তখন ইফরার হাত ধরে রেখেছে। ইসমাইল শেখ অনুমতির অপেক্ষা কিনা ছোট নবাব করে। কাফি নেহি, সে ইফরার হাত টেনে রায়সাদের থেকে একটু দূরে আনে। এদিকে ইফরা ভড়কে যায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁজা কোলা করে তুলে নেয় আরাধ্য। চলো তো বউ, এসব ন্যাকামিতে থাকলে রাত পেরিয়ে যাবে, তোমাকে আদর করা হয়ে উঠবে না। কথাটুকু বলে ইফরাকে কোলে তুলে হাঁটা ধরে। ইফরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আরাধ্যর চোখে। বেশ ঘন ভ্রু মানুষটার, চোখের মণিজোড়া কালো কুঁচকুচে, চুলগুলো এলোমেলো হয়ে চোখে এসে পড়ছে বারবার। গাল ক্লিন শেভ, তবে নাকের নিচে মোচ রেখেছে। বেশ নায়ক নায়ক এক ভাব। চোখে কোন উপচে পানি পড়ছে ইফরার চোখ থেকে। আরাধ্যের বেশ বিরক্ত লাগে এসব। মেয়ে মানুষ এত ছিচকাদুরে কেন, মালিক জানে। হাঁটতে গিয়েও থেমে যায় আরাধ্য। ইফরার মুখের দিকে তাকিয়ে, এ কি বউ, কাঁদছো তুমি? কাঁদে না বউ, কাঁদে না। তুমি হলে মেয়ের বাড়ির কিন্নি, তোমার তো শুক্রিয়া করা উচিত। তুমি ছোট নবের কোলে চড়েছ। ইফরা কিছু বলে না। আরাধ্য হাঁটা ধরে গেট পার হয়ে ইফরাকে বসিয়ে দেয় পালকিতে। ধান খেতের আল পেরিয়ে গ্রামের কাঁচা মাটির এক বড় রাস্তা দেখা মিলবে। এ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না, তাই পালকি আনিয়েছে আরাধ্য। তার রক্তকমলিনী কিনা হেঁটে তার বাড়িতে যাবে? কখনোই নয়। পরপর চারজন লোক এসে দাঁড়ায় পালকির পাশে। আরাধ্যের ইশারা পেতেই পালকি কাঁধে তুলে দাঁড়া। একে একে ইফরাদের বাড়ি, অতি পুরনো আম গাছ সব ফেলে এগিয়ে যেতে থাকে পালকি। পালকিতে ঝোলানো কাপড়ের আড়াল থেকে দু চোখ ভরে তা দেখছে ইফরা। ভেতর থেকে বেরিয়ে আসা এক দীর্ঘশ্বাস। বিছানায় উপুড় হয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মানহা। সেই ছোটবেলা থেকে কত না স্বপ্ন এঁকেছে দুটি চোখে। নিজের বাড়ি ছেড়ে এসে পড়ে রয়েছে এই বাড়িতে। আজ তার প্রিয় মানুষের বিয়ে। ভাবতেই শরীর শিরশির করছে তার। এই জন্মে বুঝে এই কষ্টের ইতি কোনো কালেই হবে না। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে চোখ মুখ ফুলে উঠেছে তার। মাথায় চলছে নানা প্রশ্নের মেলা। কে দেবে এই উত্তর? কার কাছে গেলে শান্তি মিলবে একটু বুকে? যন্ত্রণাগুলো কাকে খুলে বলবে? এসব ভাবতে ভাবতে চোরে ডুকরে কাঁদতে থাকে সে। হঠাৎ চোখ দুটো যায় তার গায়ের রঙের। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে সে। হাতের দিকে তাকিয়ে এক হাত রাখে নিজের গালে।
ধীরে ধীরে সেই হাত নামিয়ে আবারও তাকায় তার হাতের দিকে, সাথে কান্না ভেজা কণ্ঠে বলে, শুনেছি মেয়ে নাকি ভীষণ রূপবতী, তবে কি সেই রূপেই মজেছে তার ভালোবাসা? কথাগুলো বলেই থেমে যায় মানহা, কাঁপা কাঁপা হাতে মুছে চোখের পানি। উপরের দিকে তাকাতেই চোখে পড়ে ইট সিমেন্টের প্লাস্টার করা ছাদ। এই সময় খোলা আকাশটা ভীষণ দেখতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ, ঘর ছেড়ে বেরিয়ে পড়ছে। তবে বাহিরে আসতেই মনের জমা কষ্টটুকু যেন আরও চেপে ধরছে তাকে। অন্দরমহলে সকলে নতুন বইয়ের অপেক্ষায় সারি হয়ে দাঁড়িয়ে, মেঝেতে ছাড়ানো ছিটানো গোলাপের লাল পাপড়ি। অর্ণিমা বসে রয়েছে নিচতলায়, ছেলে বউয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চারিদিক ভীষণভাবে শূন্য হয়ে পড়েছে, তার জন্য এক মুহূর্ত দাঁড়ায় না। সে ছুটে চলে যায় ছাদের দিকে। খোলা আকাশে আজ চাঁদ যেন গোল থালার রূপ নিয়েছে। চাঁদের হলুদ আলোতে পুরো ছাদ জলজল করছে। আকাশ ভর্তি তারার মেলা বসেছে। মানা ছাদের একদম কিনারে এসে বসে। আজ সে বিধাতার কাছে অভিযোগের খাতা খুলতে ইচ্ছে করছে তার। আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে সে, হা বিধাতা, কেন রূপ দিলেন না আমায়? কেন রূপ না দিয়ে তার জন্য আমার মনে ভালোবাসার জন্ম দিলেন? আমার ভালোবাসা হেরে গিয়েছে, শুনছেন? আমার ভালোবাসা হেরে গিয়েছে। এক রূপবতী আমার সর্বস্ব লুটে নিয়েছে। থেমে যায় মানহা। চাঁদ যেন ঠিক তার মুখের উপর আলো ফেলছে। হঠাৎ মানহা গুনগুনিয়ে ওঠে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, কাঁটালতা, কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে। আর গাইতে পারে না সে। চোখের পানি যেন আজ বাঁধ ভেঙেছে। বেঈমান হৃদয়, বসবাস একজনের দেহে, অথচ পুড়ে ছাই হয় অন্যের কথা ভেবে। সানাইয়ের সুর বেজে উঠেছে, হয়তো ছোট নবাব বউ নিয়ে এসছে। মানা কান পেতে কিছু সময় শোনে সেই সুর। বুকের মাঝে ধক করে ওঠে তার। হাতের তালুতে মুছে নেয় চোখ জোড়া। বসা থেকে উঠে হাঁটা দেয় অন্দরমহলের দিকে। বউ এসেছে। আরাধ্য কোলে করে প্রবেশ করিয়েছে তার মহারানীকে। অন্দরমহলে আসতেই পথ আটকে দেয় অরুণিমা। বউরে কোল থেকে নামাও আব্বা। কারণ কি মা জননী? আমার পুতুলের মতো বউয়ের পা মাটিতে পড়লে যদি সে ব্যথা পায়? আমি কোলেই রাখছি, আপনি বলেন। ভ্রুজোড়া কুঁচকে আরাধ্যের মুখের পানে তাকায় অরুণিমা। কাঁদতে কাঁদতে বেশ কিছু সময় আগেই ঘুমিয়েছে ইফরা। আরাধ্য একদম চাইছিল না তার রক্ত কমলিনীর ঘুম ভাঙাতে, তবে না ভাঙিয়েও উপায় নেই, আম্মা ছাড়বে না। ঘুমন্ত ইফরাকে মাটিতে দাঁড় করাতেই ঘুম আলগা হয়ে আসে তার। এই যে এই যে রক্ত কমলিনী, চলে এসেছি আমরা। আরাধ্যের ফিসফিসিয়ে বলা কথায় চমকে ওঠে ইফরা। চোখ মেলে সামনে তাকাতেই অরুণিমার চোখাচোখি হয়। শাড়ির আঁচল মাথা ছেড়ে পড়ে গিয়েছে। ইফরা তুলতে নিলেই অরুণিমা শীতল কণ্ঠে বলে, থাক থাক, এত ব্যাকুল হতে হবে না। অরুণিমা এগিয়ে এসে ইফরার পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে নিয়েই বলে, মাশাআল্লাহ, এ যেন আসমানের পরী। যেমন গায়ের গড়ন, ঠিক তেমনি তার রূপ। গায়ের রংখানাও খাসা। আরাধ্য এগিয়ে আসে অরুণিমার কাছে। মায়ের থেকে ইফরাকে টেনে নিজের কাছে আনে। মাত্রই অন্দরমহলে এসেছে মানহা। আরাধ্যের পাশাপাশি ইফরাকে দেখতেই বুকে মোচড় দেয় তার। মস্তিষ্কে যেন রক্তক্ষরণ হয়। ওসব কথা কাল হবে, আপাতত বউরে ছাড়েন তো আম্মা। অনিচ্ছা থাকা সত্ত্বেও আরাধ্যের কাছাকাছি এগিয়ে আসে মানহা।
কিছু সময় তাকিয়ে থাকে আরাধ্যের মুখের পানে। চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। খুব কষ্টে সামলে নেয় নিজেকে। আরও কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায় ইফরার মুখোমুখি। বেশ খানিক সময় পর্যবেক্ষণ করে তাকে। হঠাৎ হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে ইফরাকে। কাহিনী কী হলো বুঝতে চাইছি সকলে। ইফরাকে বুকে জড়িয়েই নিজের কষ্টগুলো চাপা দিচ্ছে। ইফরা দু হাতে আগলে নেয় মানহাকে। বেশ কিছু সময় এভাবে থাকার পর মানহা শান্ত স্বরে আরাধ্যের দিকে তাকিয়ে বলে, তুমি পরে এসো ভাইজান, আমি নতুন বউকে ঘরে দিয়ে আসছি। কথাটুকু বলেই আরাধ্যের উত্তরে আশা না করে মানহা দ্রুত ইফরার হাত ধরে পা বাড়ায় সিঁড়ির দিকে। আরাধ্য ভিমড়ি খেয়ে তাকিয়ে থাকে। যা সালা, এ তো দেখছি চোখের সামনে বউ চুরি। সব শত্রু আমার, সব শত্রু। করতে করতে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে আরাধ্য। প্রায় ঘরের একদম কাছাকাছি পৌঁছে গেছে তারা। আরাধ্যের ঘরে প্রবেশ করতেই কাঁচা ফুলের একটা মিষ্টি সুবাস ভেসে আসে ইফরার নাকে। মানহা হাত ধরে একদম বিছানার কাছাকাছি এনে দাঁড় করায় তাকে। তুমি ভীষণ সুন্দরী মেয়ে, সাথে ভাগ্যবতী। মানহার বলা কথায় ফ্যাল করে তাকিয়ে থাকে ইফরা। হয়তো কথার মানে বুঝতে চাইছে। মানহা বেশি ঘাটায় না। মেয়েটার বয়স কম, তার ভালোই বয়সে ছোট হবে সে। তার হয়তো হিংসা হওয়ার কথা, তার ভালোবাসার মানুষ কেড়েছে এই মেয়ে। তবে এখন ভীষণ করুণা হচ্ছে তার, সাথে রাগ হচ্ছে নিজের প্রতি। যেখানে মেয়ে হয়ে সে তার রূপে মুগ্ধ, সেখানে ছোট নবাব তো ব্যাটা ছেলে। পুরো ঘর নিস্তব্ধতা। ইফরা আর চোখে একবার ঘরটা একটু পর্যবেক্ষণ করছিল। হঠাৎ মানহার কণ্ঠে চমকে যায় সে। ওখানে দুধের গ্লাস রেখেছি, ছোট নবাব আসলে তাকে দিও। তার পাশেই রয়েছে তার পাশেই রয়েছে পানের প্লেট, একটা পান খাইও কিন্তু। কথাগুলো বলেই ইফরাকে ধরে খাটে বসিয়ে দেয় মানহা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার তাকায় খাটের পানে। বেলি আর গোলাপের মিশ্রণে সাজানো হয়েছে খাট। ভাগ্য চাইলে হয়তো আজ এ খাটে সে থাকত, কিন্তু আফসোস, তার নিজের হাতে সাজানো খাটে অন্য কেউ। হয়েছে তোর? আরাধ্যের কণ্ঠে ধ্যান ভাঙে তার। আরাধ্য এগিয়ে আসছে রুমের দিকে। মানহা কথা বাড়ায় না, মাথা নিচু করে বেরিয়ে যায় ঘর থেকে। বেশ চমকায় আরাধ্য, এই মেয়ে এত চুপচাপ, ভেবে কপাল কুঁচকে নেয়। তবে আপাতত মাথাকে বেশি চাপ দিতে চাইছে না বলেই দরজা লাগিয়ে একদম বেডের কাছাকাছি এসে দাঁড়ায় সে। বেশ বড় একটা ঘোমটা টেনে বিছানায় বসে ইফরা। আরাধ্যর বেশ রাগ লাগে। এত বড় ঘোমটা টানার কী দরকার? এই মেয়ে এত নাটক করে কেন খোদা জানে। এই যে আরাধ্য তাকে দেখতে পাচ্ছে না, এতে কি তার রাগ লাগছে না? লাল পড়েছে যে। মাথায় থাকা ঘুমটা হালকা উঁচু করে আরাধ্যের মুখের দিকে তাকায় ইফরা। ডান ভ্রু হালকা করে উঁচু করে ফ্যাল করে তাকিয়ে থাকে আরাধ্যর চোখে। গায়ে থাকা কালো রঙের শার্টের বোতাম খুলছে সে। কে বলছে লাল পড়তে? বিয়েতে সকলেই লাল পড়ে, তাই আমিও। খুলে ফেলো, মানাচ্ছে না তোমাকে। বেশ অবাক হয় ইফরা। চোখ দুটো বেশ বড় হয়েছে। কাজল কালো সাদা মনের চোখ জোড়ায় জমানো ভীষণ কৌতূহল। তাহলে পাঠিয়েছেন কেন? আপনার পছন্দসই রংটাই পাঠাতেন। আরাধ্য চুপ থাকে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নিজেকে থামানো বেশ দায় হয়ে উঠেছে তার। বারবার শুষ্ক ঢোক গিলছে সে। শাড়ি তুমি খুলবে নাকি আমি? বাকি কথা শেষ করার আগেই আরাধ্য খেয়াল করে ইফরা উঠে দাঁড়িয়েছে। তবে খাট থেকে মেঝেতে পা বাড়ানোর আগেই ইফরার হাত ধরে থামিয়ে দেয় সে। চেঞ্জ করতে বলিনি, খুলতে বলেছি। বিরক্ত লাগে ইফরার। এক ঝটকায় নিজের গা থেকে হাত সরিয়ে দেয় সে। বেশ অবাক হয় আরাধ্য। হাতের দিকে তাকিয়ে খানিকটা বাঁকা হাসে সে। এক পা করে আরও খানিকটা এগিয়ে এসে চেপে ধরে ইফরার দুই বাহু। আমায় আঘাত করলে মেয়ে? আমি ছুঁয়ে দিলে বুঝি শরীরে আগুন ধরে? ইফরা কিছু বলে না। ছটফট করছে নিজেকে ছাড়াতে। লাভ হয় না। আরাধ্য আরও কিছুটা শক্ত করে চেপে ধরে ইফরার বাহু। তা বিয়ে করা বরকেই মানছো না যে? এই শিক্ষা পেয়েছো বুঝি স্কুলের মাস্টারমশাইয়ের থেকে, স্বামীকে অবমাননা করা? ছাড়ুন, আমার লাগছে। লাগার জন্য তো ধরেছি, পালাতে দেব না বলেই তো তুলে এনেছি। এখন তুমি বন্দি মহারানী। হঠাৎ আরাধ্যের চোখ যায় টেবিলের উপর ঢেকে রাখা দুধের গ্লাসে। ইফরা তখনও ছটফট করছে নিজেকে ছাড়াতে। পুরুষালী শক্ত হাত থেকে নিজেকে ছাড়ানো ভীষণ কষ্ট। আরাধ্য হাত বাড়িয়ে দুধের গ্লাস নেয়। পুরো এক গ্লাস দুধ পুরোটাই ঢালে ইফরার শরীরে। মাথা বেয়ে তরল গড়িয়ে পড়ছে পুরো শরীরে। ইতিমধ্যে শান্ত হয়ে গিয়েছে ইফরা। আরাধ্য মুচকি হাসে। ইফরার মুখে বিন্দু বিন্দু দুধের ফোঁটা। গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে, তাতে বেশ কিছুটা ফোঁটা লেগে রয়েছে। ধীরে ধীরে আরাধ্য ঝুঁকে যায় ইফরার উপর। বেশ সাবধানে দখলে নেয় ইফরার ঠোঁট। পঞ্চাদশীর শরীরে প্রথম পুরুষ ছোঁয়া। বরফের মতো জমে গিয়েছে মেয়েটা। ধীরে ধীরে আরাধ্য হাত পেঁচিয়ে নেয় ইফরার ধনুকের ন্যায় পাকানো কোমর। সময় পেরিয়ে যায় বেশ কিছুটা। ইফরার ঠোঁটের কোণ হতে লাল তরলের দেখা মিলছে। আরাধ্য ছেড়ে দেয় তার ঠোঁট।
নেশাত্মক চোখে তাকিয়ে থাকে সাদা মনির মায়াবী চোখ জোড়ায়। পাপ পুণ্যের মিলন খেলায় আজ জয় হয়েছে আমার। তাচ্ছিলের হাসি হাসে ইফরা। মনে একরাশ অভিমান এসে ভিড় করেছে তার। ভাঁ কণ্ঠে বলে, কাপুরুষ সবসময় নিজেকে বড় মনে করে। তাদের তালিকায় আপনার নাম বড় অক্ষরে লেখা উচিত ছিল। রহস্যময় হাসে আরাধ্য। আবারও কিছু এগিয়ে যায় ইফরার দিকে। হঠাৎ কোনো সতর্ক বার্তা ছাড়াই ইফরাকে নিয়ে ধপ করে বিছানায় শুয়ে যায় সে। ভেজা কাপড়, ভারী গহনা, সাথে দুধের কাঁচা এক গন্ধ গা গুলিয়ে আসছে ইফরার। আরাধ্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তাকে। কিছু সময় পর একে একে তার শরীরের সব অলংকার খুলে ফেলে দেয় সে। ভেজা বেনারসির আঁচল বুক থেকে নামিয়ে আরাধ্য মুখ গুঁজে দেয়। পুরুষালী আদরের স্পর্শে থেকে থেকে কেঁপে ওঠে ইফরা। এদিকে আরাধ্যের হাত এলোমেলো বিচরণ করতে থাকে তার সর্বাঙ্গে। মাফ করুন, এমন করবেন না। উন্মাদ হয়ে উঠেছে আরাধ্য। আশেপাশে খেয়াল নেই তার। পুরো দিন দুনিয়া ফুলতে বসেছে। এত কিছুর মাঝেই ফুঁপিয়ে কাঁদার এক আওয়াজ কানে আসে তার। ইফরার বুক হতে মাথা তুলতেই বুঝতে পারে কাঁদছে মেয়েটা। এক হাতে নিজের চুল খামচে ধরে। উপায় নেই, এই মেয়ে এখন তার ভীষণ প্রয়োজন। আরাধ্য আবারও মনোযোগ দেয় নিজের কাজে। ধাপে ধাপে এগিয়ে যখন শীর্ষ চূড়ায় পৌঁছে, তখনই মায়া হয় মেয়েটার জন্য। আরাধ্য কামুক স্বরে বলে, কাঁদছ তুমি? ভীষণ লাগছে। তুমি চাইলে আমি হালকা বিরতি দিতে পারি রক্তকমলিনী। তবে দুঃখিত পাখি, নিয়ন্ত্রণ হারিয়েছি। একবারে থামতে বলো না জান। ইফরা কাঁদতে থাকে। রীতিমতো হেঁচকি উঠে গিয়েছে তার। কাঁপা কাঁপা গলায় হাত জোড় করে আরাধ্যের কাছে। দূরে থাকুন প্লিজ, আমি প্রস্তুত নই। দ্রুত ইফরার উপর থেকে ছিটকে সরে যায় আরাধ্য। বড় বড় নিঃশ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে সে। সামলাতে পারছে না নিজেকে। এই, কেউ পানি আন, বরফ আন। দ্রুত বিছানা ছেড়ে উঠে পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দেয় ইফরা। রাগী চোখে তাকায় আরাধ্য, সাথে দাঁত খিঁচে বলে, পানি আমার হাতে না দিয়ে নিচে ঢালবে আদব। আমি প্রস্তুত নই, সর চোখের সামনে থেকে। বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। গট গট করে ঘরের দরজা খুলে বেরিয়ে যায় সে। এতক্ষণ শুনলে সাহস পরশুর 6 নম্বর পর্ব। লেখিকা ইফরা জান্নাত। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।